অনেকদিন আগের কথা। একটি গ্রামে ছিল বড় একটি জমিদার বাড়ি। জমিদারের বাড়ির বড় বউ, যার নাম মণিলতা, সে ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং একজন আদর্শ স্ত্রী। জমিদার বাড়ির বড় বউ হয়ে আসার পরই তার শাশুড়ি তাকে সংসারের অনেক দায়িত্ব তুলে দিয়েছিলেন। শোনো বউরানী, আমি আর কতদিন? আমি তো আজ আসি, কাল নেই। অকালে জমিদার কর্তাও চলে গেলেন আমায় একা করে। এই ছেলে মেয়েগুলোকে একা হাতে মানুষ করতে হয়েছে আমার, তার উপরে এত জমিদারির দায় দায়িত্ব। বড় খোকা বড় হওয়ার পর যদিও জমিদারি ঝামেলাটা ওকেই সামলাতে হয়, আর এখন তুমি এসে গিয়েছো, তোমায় দিলাম আমার সংসারের দায়িত্ব। তোমার বউরানী নামটা এমনি এমনি দেইনি কিন্তু। তুমি বউরানী হয়ে সকল দিকে নজর রাখবে। তোমরা দুজনে আমার বাকি ছেলে মেয়ে দুটোকেও দেখে রেখো। এক আঁচলে সংসারটা বেঁধে রেখো তুমি, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। আপনি শুধুমাত্র আপনার ভরসার হাতটা আমার মাথায় রাখুন। সে আমি তোমায় ভরসা করি বলেই তো এতগুলো কথা বললাম বৌরানী। তবে শুনে রাখো, এবার থেকে সব কিছু দেখে শুনে বুঝে নাও। আমার শরীরটা তেমন একটা ভালো নেই গো মা। আমি নিজে বুঝতে পারছি আমার মেয়াদও আর বেশি দিন নেই। দয়া করে আপনি এসব আজে বাজে কথা বলবেন না মা। দেখবেন আমি আপনার সেবা যত্ন করে আপনাকে সুস্থ করে তুলবো। এর কয়েকদিন পরই বৌরানীর শাশুড়ি মা মারা যায়। তার শাশুড়ি মারা যাওয়ার পর বাড়ির সমস্ত দায়িত্ব তার কাঁধে পড়ে। জমিদার বাড়ির বড় খোকা নিজেও জানতো বড় বউ মণিলতার স্বভাব ছিল অত্যন্ত সহানুভূতিশীল, তাই তিনি ছোট ভাই বোনদের জন্য তাকে ভীষণ ভরসা করতেন। বৌরানী তার ছোট দেবর এবং ননদের জন্য নিজেকে অকাতরে উৎসর্গ করে দিতে পারতেন। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর। মনিলতা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যা একান্তই আমার নিজের কথা। তুমি একটু ঘরে আসবে? হ্যাঁ, তুমি ঘরে যাও, আমি একটু পরেই আসছি। রবিন আর ললিতাকে রাতের খাবারটা বেড়ে দিয়ে আসছি। এরপর জমিদার বাড়ির বড় ছেলে তার ঘরে চলে যায়, আর বৌরানী তার হাতের কাজ গুছিয়ে রেখে বেশ অনেকক্ষণ পর গিয়ে ঘরে পৌঁছয়। আমায় তুমি ক্ষমা করো গো, ওদিককার সব কাজ গুছিয়ে রেখে আসতে একটু দেরি হয়ে গেল। বলো, কি যেন বলতে চাইছিলে তুমি? কি আর বলবো তোমায় মনিলতা, তোমার কি সময় আছে আমার কথা শুনবে? বাবা, আমার কর্তামশাইয়ের দেখি আমার উপর বেশ অভিমান হয়েছে। তা কর্তামশাই, বলুন, কি বলার আছে আপনার? এখন আমি শুধু আপনার কথাই শুনবো, এই চুপটি করে দাঁড়ালাম এখানে। না না গো, তুমি আমার কথাটা এভাবে হাসি তামাশা করে নিও না। তোমার তো উচিত আমার দিকে একটু নজর দেওয়া। আজ এতগুলো বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমরা কোনো সন্তান সন্ততির মুখ দেখলাম না। এরপর তো লোকেরা আমাদের দুজনকেই বাজা কলঙ্কিনী বলবে। সবই আমি বুঝলাম, তুমি বলো না কর্তামশাই, আমি যদি তোমার দিকে সঠিক নজর দিতে চাই আর নিজের সন্তান মানুষ করা নিয়ে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমার ওই ছোট ছোট দেবর আর ননদের কি হবে বলো তো? আর যখন আমি আমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম আর ওদের দিকে খেয়াল না করতাম, তখন তো তুমি নিজেই আমাকে দোষারোপ করতে যে কেন আমি তোমার মৃত মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করিনি। সবই তো বুঝলাম বউ, তবুও। তবুও কিছু নয়, করতামই। কারণ এক জীবনে সব স্বাদ পাওয়া যায় না। আর রবিন আর ললিতা, ওরাই তো আমাদের সন্তান। আমি তো ওদের আমার সন্তানের চোখেই দেখি। ওদের নিয়ে আমার যত স্বপ্ন। তুমি আর এর মধ্যে অন্য কিছু এনো না তো। মণিলতার
একটি একমাত্র লক্ষ্য ছিল তার পরিবারকে সুস্থ এবং সমৃদ্ধ রাখা। সে কখনোই নিজের সুখের কথা ভাবতে না, নিজের সুখের জন্য কখনো কিছু চাইতেনও না। তার দেবর আর ননদ যখন ছোট ছিল, সে তাদের পড়াশোনা, পোশাক আশাক, খাওয়া দাওয়া সব কিছুর খেয়াল রাখতেন। কোনোদিনও তিনি তাদের অভাব অনুভব করতে দেননি। তিনি নিজে এমনকি সন্তান জন্মদানের আগ্রহীও হননি, কারণ তার সমস্ত মনোযোগ ছিল তার দেবর ননদের বড় করে তোলা এবং তাদের সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনা। বৌরানী, তোমায় অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না, আর দাদার ভয়ও বলে উঠতে পারছি না। কি কথা গো, বলোই না আমার কাছে। কোনো কথা বলতে এত সংকোচ বোধ হয় নাকি? মানে আসলে আমি একটা মেয়েকে বেশ পছন্দ করি, আর ওকে আমি বিয়ে করতে চাই বৌরানী। ও বাবা, এই কথা! আর এই কথা এতদিন ধরে তুমি বলবো বলবো করে বলে উঠে পারছিলে না বুঝি? আমায় বলবে না তো কাকে বলবে শুনি তুমি? হ্যাঁ হ্যাঁ বৌরানী, সেই জন্যই তো সবার আগে তোমাকে জানালাম। আমি বাবা দাদাকে কিছুই বলতে পারবো না, এই বিষয়ে তুমি দাদার সাথে কথা বলো। তুমি কিচ্ছুটি চিন্তা করো না, আমি তোমার দাদার সাথে কথা বলে খুব শীঘ্রই আমাদের জমিদার বাড়ির ছোট গিন্নিকে এই বাড়িতে আনার ব্যবস্থা করছি। এই না হলে আমার বৌরানী। এরপর বৌরানী তার দেবরের পছন্দ করা মেয়ের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে এবং বিয়ে দিয়ে ছোট যাকে জমিদার বাড়িতে নিয়ে আসে। নাও ছোট বউ নাও, আজ থেকে আমার দেবরের সব দায়িত্ব তোমার। আজকে থেকে আমি একটা বড় দায়মুক্ত হলাম গো। এরপর বাকি রইল শুধু ললিতার বিয়ে। ওর একটা ভালো বর আর ভালো ঘর দেখে বিয়ে দিতে পারলেই আমার শান্তি। এর কিছু মাস পরে ললিতার বিয়ে ঠিক করে ললিতাকেও বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে ললিতার বরের বাড়ির অবস্থা তেমনটা ভালো ছিল না যতটা তার বাবার বাড়িতে ছিল। তাই ললিতা তার বৌরানীর উপরে খানিকটা মনক্ষুণ্ণ হয়, আর সে শুধু সবসময় তার স্বামীর সাথে অশান্তি করতে থাকে। এই শোনো, কালই তুমি আমায় আমার বাবার বাড়িতে দিয়ে আসবে। এসব তুমি কি বলছো কি ললিতা? হ্যাঁ, আমার বাড়ি ঘরদোর ছোট হতে পারে, কিন্তু তোমার চাহিদা অনুযায়ী তো আমি সবকিছু পূরণ করার চেষ্টা করে যাচ্ছি। বিয়ের পর থেকেই তো তোমার আর কি চাই আমায় শুধু একবার বলো, আমি এক্ষুনি এনে দেবো তোমায়। না না, আমার জন্য আর কিচ্ছুটি করতে হবে না। এই ছোট ছোট ঘর বাড়িতে আমি থাকতে পারবো না। এখন আমি বুঝতে পারছি বৌরানী কেন এত জোর করে আমায় বিয়ে দিয়ে দিল, যেন সে আমার বাবার বাড়ির জমিদারিটা নিজেই হাতাতে পারে। আমিও দেখাচ্ছি মজা। বৌরানীকে আজ রাত্রে শুধু পোহাতে দাও না। পরদিন সকালে ললিতা তার স্বামীকে সঙ্গে করে বাবার বাড়িতে ফিরে আসে, আর তার বৌরানীকে যা মুখে আসে তাই বলতে শুরু করে। এসব তুমি কি বলছো কি ললিতা? তোমার দাদা তোমার জন্য দেখে শুনে পাত্র ঠিক করেছে। তোমার স্বামীর বাড়ির অবস্থা তেমন ভালো না হলেও সে যে খুব ভালো মানুষ। সে তোমাকে সারা জীবন সুখে রাখবে, এটা ভেবেই তো তোমার দাদা তোমার এই বিয়েটা ঠিক করেছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সবই তোমাদের দুজনের জমিদারি হাতানোর ধান্দা। কি ভেবেছো কি এভাবে আমার বাবার জমিদারির অংশীদারি থেকে আমাকে বঞ্চিত করবে? না 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 না, তা হবে না বৌরানী। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। আজ থেকে আমি এখানেই থাকবো, আর আমার স্বামীকে সঙ্গে করে নিয়েই থাকবো। এরপর থেকে বৌরানীর সংসারে শুরু হয় অশান্তি। এই শোনো, তোমার বৌরানীর কথা মতো আমি সব সময় কাজ করতে পারবো না। আমি কি তোমার বৌরানীর চাকরানি নাকি যে তার হুকুমে আমায় সব সময় কাজ করতে হবে? কেন, কি হয়েছে কি? কি হবে আবার? রান্নাঘরে তার কথাই শেষ কথা। সে যে কথা বলবে সেটাই সেদিন রান্না হবে, আর সবার মুখে শুধু বৌরানী আর বৌরানী। বৌরানী কি সংসারের মাথা নাকি? আর আমারই বা এ বাড়িতে অধিকার কম কিসের? আমিও তো জমিদার বাড়ির আরেকটি বউ। আমি বলেছি কাল থেকে যদি হাড়ি আলাদা না করো তবে আমি জলস্পর্শও করব না, এই বলে দিলুম।
পরদিন রবিন তার বউয়ের কথা মতো তার দাদা বৌদির কাছে গিয়ে হাড়ি আলাদার কথা জানায়, আর তাদের কথা মতো জমিদার বাড়ির বড় খোকা বাধ্য হয় সে সবকিছু মেনে নিতে। দেবর আর ননদের এমন পরিবর্তন দেখে বৌরানী ভীষণ কষ্ট পায়। কেঁদো না তুমি মনিলতা, এটা তো জগতেরই নিয়ম। সংসার বড় হলে সংসারের ভাঙন ধরে, এটাই যে তোমায় মেনে নিতে হবে। ঠিক এই ভয়টা পেয়েছিলাম বলেই অনেক বছর আগেই তোমাকে বলেছিলাম আমাদের নিজেদেরও সন্তান সন্ততির প্রয়োজন আছে। আমি যে এসব আমার চোখের সামনে মেনে নিতে পারছি না গো। ওদেরকে ওদের মতো করে জমিদারি সামলানোর দায়িত্ব আর সংসার চালানোর দায়িত্ব দিয়ে চলো না, কাল ভোর হওয়ার আগে আমরা দুজনে কোথাও চলে যাই। এসব যে আমি আর সহ্য করতে পারছি না গো। দিন ভোর হওয়ার আগে জমিদার বাড়ির বড় কর্তা বৌরানীকে সঙ্গে করে অনেক দূরে কোথাও চলে যায়। এরপর কেটে যায় অনেকগুলো মাস। জমিদার বাড়িতে থেকে রবিন ও তার স্ত্রী এমনকি ললিতাও বুঝতে পারলো সংসারে বৌরানীর গুরুত্বটা কতটা, আর তাই তারা অনেক খোঁজাখুঁজির পর একদিন সন্ধান পেয়ে বৌরানী আর বড় দাদার কাছে ফিরে যায়। বৌরানী, আমাদের তুমি ক্ষমা করে দাও, আর তুমি তোমার সংসারে ফিরে চলো। শুধু আমাদেরকে কিছুটা সময় দাও, ওরা আবার আগের মতো তোমার সংসারকে তোমার কাছে ফিরিয়ে দেবে। হ্যাঁ বৌরানী, আমরা বুঝতে পেরেছি যে তোমার গুরুত্ব আমাদের জীবনে কতটা। তুমি ছাড়া আমাদের সংসার অচল হয়ে পড়েছে। তোমার মতো একজন বৌরানী ছাড়া আমরা যে কিছুই করতে পারবো না। দয়া করে ফিরে চলো, তুমি ফিরে চলো। সব কথা শুনে মনিলতা কিছুটা সময় নীরব থাকলো। অজান্তেই তার চোখের কোণে জল গড়িয়ে পড়তে লাগলো। তারপর চোখের জল মুছতে মুছতে তিনি বললেন, আমি চাইলেই সেদিন মুখ বুঝে তোমার দাদাকে নিয়ে ওই সংসারে আলাদা হয়ে থাকতে পারতাম। আমি শুধু এই দিনটা দেখবো বলেই তো সেদিন এক কাপড়ে তোমার দাদার হাত ধরে ওই সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলাম। আর দেখো, আজ ঠিকই তোমরা তোমাদের বৌরানীর অভাবটা বুঝতে পেরেছো। আর এটাই যে আমার অনেক অনেক বড় পাওয়া গো। হ্যাঁ হ্যাঁ বৌরানী, তুমি তো এই দিনের আশাতেই ছিলে। চলো তাহলে আর দেরি নয়, এবার তুমি তোমার সংসারে ফিরে চলো। এভাবে বৌরানীর সংসারের সব অন্ধকার দূর হলো এবং নতুন আলোয় ভরে উঠল। মনিলতার ত্যাগ এবং সহানুভূতির কারণে একদিন তার পরিবারের সবাই বুঝতে পারলো তার অবদান কতটা। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।